হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মুভি ট্রেলার ভিডিও চ্যানেলে। আজকে আমরা বর্ন হ্যাবিটেড ইউর ম্যাজেস্টি নামে নতুন একটি কোরিয়ান টাইম ট্রাভেল ড্রামা এক্সপ্লেন করব। এটি নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। ড্রামা শুরু হয় জোশিন যুগে। আমরা গল্পের নায়িকাকে দেখতে পাই, যার নাম জিয়াং। তাকে রাজার সামনে আনা হয়। জিয়াং বলে যে রাজার নাম লি হান, তিনি একজন অত্যাচারী শাসক। লি হান তার কাছে এসে বলে, তোমার তৈরি করা খাবার আমার এক আলাদা অনুভূতি হয়েছে। তুমি খাবারের মধ্যে কি মিশিয়েছ? আশেপাশে সবাই বলতে থাকে তাকে শাস্তি দেওয়া উচিত। লি হান তলোয়ার তুলে তাকে মারতে যায়। সে ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। লি হান তার তলোয়ার দিয়ে তার শরীরের রশি কেটে সে বলে, এখন থেকে তুমি এখানকার প্রধান রাজকীয় শেফ। তুমি প্রতিদিন আমার জন্য রান্না করবে, কখন একই খাবার দুবার দেবে না। যদি কোনোদিন তোমার রান্না পছন্দ না হয় তবে সেদিনই তোমাকে হত্যা করা হবে। জিং মনে মনে ভাবে, আমি তো একটা 3 স্টার রেস্তোরাঁর প্রধান শেফ হতে যাচ্ছিলাম, আর এখন এই অত্যাচারী রাজার শেফ হয়ে গেলাম। লি হান তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কি কিছু বলতে চাও? কিন্তু জিয়াং চুপ করে থাকে। এরপর জিয়াং আমাদের বলে, আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু আমি 2025 সাল থেকে এসেছি। জানতে চান না আমি এখানে কিভাবে আসলাম? এবার কাহিনী চলে আসে বর্তমান সময়ে। ফ্রান্সে একটি রান্নার প্রতিযোগিতা চলছিল। সবাই রান্না করতে প্রস্তুত। সময় শুরু হয়ে যায়, কিন্তু জিয়াং এর তুলা কাজ করছিল না। সে সাহায্য চাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। তখন জিয়াং একটি বুদ্ধি বের করে। সে খড়কুটো এনে আগুন জ্বালিয়ে রান্না শুরু করে দেয়। তার এই কৌশল দেখে সবাই অবাক হয়ে যায়। সময়ের আগে সে তার রান্না শেষ করে ফেলে। একে একে বিচারকরা এসে সবার খাবার চেক করে দেখতে থাকে। যখন জিয়াং এর কাছে আসে, তার খাবার খেয়ে বিচারকরা বলে যে এটি খুবই সুস্বাদু হয়েছে। জিয়াং তার খাবারের নাম ও তৈরির পদ্ধতি ব্যাখ্যা করে। অবশেষে বিজয়ী হিসেবে জিয়াং এর নাম ঘোষণা করা হয়। পরের দিন সকালে সে তার বাবাকে ফোন করে খুশির খবরটা জানায় যে সে শীঘ্রই একটি 3 স্টার রেস্তোরাঁর প্রধান শেফ হতে চলেছে। তার বাবা শুনে খুব খুশি হয়, তাকে বাড়ি ফেরার কথা বলে। তিনি আরো জানান যে সেদিন সূর্যগ্রহণ হবে। জিয়াং বলে সে বিমান থেকে সূর্যগ্রহণ দেখবে। তার বাবা তাকে জোশিন আমলের একটি পুরানো বই নিয়ে আসতে বলে। পরের দিনে জিয়াং পোস্ট অফিস থেকে বইটি সংগ্রহ করে। বিমানে বসে খাবার খাওয়ার আগে সে খাবারের স্বাদ বাড়ানোর জন্য একটি ক্রিম ব্যবহার করে। কিছুক্ষণ পর পাইলট সূর্যগ্রহণের ঘোষণা দেয়। সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ জিয়াং এর পাশে বসা লোকটির হাত থেকে কফি পড়ে যায়। তখন তার ব্যাগ সেই জায়গায় ছিল, তাই কফি গিয়ে পড়ে জোশিন আমলের সেই বইটির উপর। জিয়াং বইটি পরিষ্কার করার জন্য বাথরুমে যায়। সেখানে সে খেয়াল করে যে বইটি আসলে একটি রান্নার রেসিপি বই। তার মধ্যে একটি পাতা ছেঁড়া ছিল। বইটিতে একটি লাইনে লেখা ছিল, আমার প্রিয়, যদি তুমি কোনোদিন এটা পড়ো তুমি কি আমার কাছে আসবে? এই কথাগুলো পড়ার সাথে সাথেই বইটি জলজল করতে শুরু করে। জিয়াং ভাবে এটা হয়তো কোনো রোমান্টিক কাহিনী, কিন্তু সে যখন কথাগুলো আবার উচ্চারণ করে বিমানের বাথরুমে সবকিছু নড়তে শুরু করে। জিয়াং সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ তার আওয়াজ শুনতে পায় না। বইটি তার সামনে খুলে যায়। শব্দের একটি মালা বইয়ের ভিতর থেকে বেরিয়ে এসে তাকে বইয়ের ভিতরে টেনে নেয়। সে সময়ের স্রোতে পিছিয়ে যেতে থাকে। সে একটি জালের মধ্যে আটকা পড়ে যায়। সে জঙ্গলে লি হানকে দেখতে পায়, যে তার সঙ্গীদের নিয়ে হরিণ শিকার করতে এসেছিল। লি হান তীর ছুঁড়তে গিয়ে তার মায়ের কথা মনে করে। তার মা এক সময় রানী ছিল, কিন্তু তাকে জোর করে সিংহাসন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। লি হান অসহায় ভাবে সেই দৃশ্য দেখেছিল। বর্তমানে ফিরে এসে লি হান হরিণটিকে শিকার করে ফেলে। অন্যদিকে প্রাসাদে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবাই রাজার জন্য অপেক্ষা করেছিল। রানী দোয়াগার, যিনি লি হানের দাদি, তিনি বেশ চিন্তিত। একজন সেবিকা এসে জানায় যে রাজা এখনো শিকারে আছেন। আশেপাশের মহিলারা বলতে থাকে যে আজকের দিনে রাজাকে শিকারে দেওয়া ঠিক হয়নি। একই সময়ে প্রাসাদের বাইরে অনুষ্ঠানের জন্য আসা পুরুষরাও রাজার অনুপস্থিতি নিয়ে কথা বলছিল। তারা বলাবলি করেছিল যে রাজা হয়তো কোনো সুন্দরী সন্ধানে কোথাও গিয়েছে। জঙ্গলে লি হানের দেহরক্ষী তাকে অনুষ্ঠানের কথা মনে করিয়ে দিয়ে বলে যে আজ সূর্যগ্রহণ আছে, যদি সে অনুষ্ঠানে না যায় তাহলে স্বর্গ তার উপর রাগান্বিত হবে আর ভূত আসতে পারে। কিন্তু লি হান এসবে বিশ্বাস করে না। জালের মধ্যে আটকে থাকা জিয়াং এক প্রজাপতির সুগন্ধি জেগে ওঠে। সে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু আশেপাশে কেউ ছিল না। তার ফোনে কোনো সিগন্যালও ছিল না। সে বলে মোবাইল কেনার সময় বলেছিল 5G নেটওয়ার্ক পাবে, কিন্তু এখন তো নেটই নেই। হয়তো কোনো পাহাড়ে আছি, সেই জন্য নেট পাচ্ছে না। আর সে ভাবতে থাকে, আমি তো বিমানের বাথরুমে ছিলাম, এখানে কিভাবে আসলাম? লি হান একটি শিয়াল দেখে একাই সেটিকে শিকার করতে বেরিয়ে পড়ে। জিয়াং তার কোনটা জালের বাইরে বের করে সিগন্যাল খোঁজার চেষ্টা করে। হঠাৎ সে তার পাশে একটি তীর দেখতে পায়। একটি শিয়াল কাছাকাছি এসেছিল। শিয়ালটি পালিয়ে যায়, আরেকটি তীর এসে জালের দড়ি কেটে দেয় আর জিয়াং মুক্ত হয়ে যায়। সে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে আর বলতে থাকে শিয়াল ওই দিকে। এরপর সে কাউকে তার দিকে আসতে
আসতে দেখে জিয়াং তার সামনে গিয়ে বলে, তুমি আমার দিকে তীর ছুড়েছিলে কেন? শিয়ালটা তো ওইদিকে পালিয়ে গেছে। লিহান জিয়াংকে দেখে তাবে দেখতে বেশ অদ্ভুত, হয়তো ভূত। তাই সে তীর ছুড়তে গেলে জিয়াং দৌড়ে পালায়, লিহানও তার পিছনে। জিয়াং পালাতে পালাতে একটি পাহাড়ের কিনারায় চলে যায়। সে তার স্টান গান বের করে লিহানকে থামতে বলে। লিহান তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? জিয়াং পাল্টা প্রশ্ন করে, তুমি কে সেটা আগে বলো। আমি তো বললাম শিয়ালটা ওইদিকে পালিয়েছে। লিহান বলে যে সে শুনেছে। আবার জিজ্ঞেস করে, বলো তুমি কে? জিয়াং উত্তর দেয়, আমি একজন মানুষ। লিহানের তখন তার দেহরক্ষীর কথা মনে পড়ে। সে তাকে ভূতের কথা বলেছিল। সে জিয়াংকে ভিখারি ভূত বলে রাখে। জিয়াং রেগে গিয়ে বলে, হ্যাঁ আমাকে দেখতে ভিখারি মতো লাগছে, কিন্তু আমি ভিখারি নই। লিহান তীর ছুড়লে জিয়াং এর কিনারায় পড়ে যায়। জিয়াং চিৎকার করে বলে, তুমি এটা কেন করলে? তুমি কি পাগল? তুমি হয়তো জানো না আমি তাইকোন্ডো জানি। এরপর সে তাইকোন্ডোর কিছু কৌশল দেখায়। লিহানের তীর শেষ হয়ে যায়। জিয়াং এসে বলে যে সে পুলিশের কাছে অভিযোগ করবে। লিহান তলোয়ার নিয়ে তার দিকে এগিয়ে এসে বলে, আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। জিয়াং তার স্টান গান ব্যবহার করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। ঠিক তখনই কেউ একজন তীর ছুড়ে মারে, যা লিহানের গায়ে এসে লাগে। সে আর জিয়াং পাহাড় থেকে পড়ে যায়। দুইজন একসাথেই পানিতে পড়ে। পরের দৃশ্যে সৈন্যরা লিহানকে খুঁজছিল। লিহানের রক্ষক ধনুক পেয়ে বলে, রাজা বিপদে আছে। সে সবাইকে ভালোভাবে খুঁজতে বলে। অন্যদিকে জিয়াং একটি নদীর ধারে জেগে ওঠে। সে দেখে লিহানের গায়ে তীর লেগে আছে। সে তার স্কার্ফ দিয়ে ক্ষত স্থানে বেঁধে একটি রেসলিং লাগিয়ে দেয়। সে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু কেউ ছিল না। সে ভাবে যে তার ফোনটা ব্যাগে রয়ে গেছে। সে লিহানের পকেটে ফোন খোঁজার চেষ্টা করে, কিন্তু তার পোশাকে কোনো পকেট ছিল না। তখন লিহান জেগে উঠে একটি ছুরি বের করে বলে, তুমি কি এটা খুঁজছিলে? আমি জানি তুমি আমাকে মারতে চাও। লিহান চিৎকার করে বলি, কি আজে বাজে কথা বলছো? আমি তোমার জীবন বাঁচিয়েছি। লিয়াং তার ক্ষত দেখে বলে, এর পিছনে নিশ্চয়ই তোমার কোনো উদ্দেশ্য আছে। সে জিয়াংকে মারতে আসলে জিয়াং ছুরিটি কেড়ে নেয়। সে লিহানকে ভয় দেখিয়ে চলে যেতে বলে। লিহান বলে, আমি এখানকার রাজা। জিয়াং ভাবে হয়তো কোনো সিনেমার শুটিং চলছে। সে তার ক্যারেক্টার এতটাই লুকিয়ে গেছে যে সে নিজেকে সত্যি সত্যি রাজা মনে করছে। সে চলে যেতে থাকলে লিহান আবার তার পথ আটকায়। জিয়াং বলে, তুমি হয়তো জানো না আমি ছুরি চালাতে খুব পারদর্শী। এরপর সে তার ছুরি চালানোর দক্ষতা দেখায়। লিহান অবাক হয়ে মনে মনে বলে, তার ছুরি চালানোর স্টাইল ইউনিক। দুজনের মধ্যে ছুরি নিয়ে ধস্তাধস্তি শুরু হলে ছুরিটি দূরে ছিটকে পড়ে। অনেক চেষ্টার ফলে জিয়াং লিহানের পিছনে লাথি মেরে ছুরিটি তুলে নেয়। লিহান আবার ছুরি কেড়ে নিতে এলে জিয়াং এর মাথার সাথে ধাক্কা লাগে আর সে অজ্ঞান হয়ে পড়ে। পরের দৃশ্যে দেখা যায় জিয়াং তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। জ্ঞান পেলে লিহান জিজ্ঞাসা করে, তুমি আমাকে বেঁধে রেখেছো কেন? জিয়াং বলে, তুমি আমাকে মারার চেষ্টা করেছিলে, ভুলে গেছো? তাদের মধ্যে আবার তর্ক শুরু হয়। সে জিয়াংকে ভূত বলে। জিয়াং উত্তর দেয়, আমি কোনো ভূত নই, আমি একজন শেফ। এরপর সে ধরে ধরে তাকে টেনে নিয়ে যেতে থাকে। এদিকে আমরা মগজুকে দেখতে পাই, যে লিহানের একজন উপপত্নী। সে জানতে পারে যে লিহান এখনো জঙ্গলে আছে। সে চিন্তিত হয়ে পড়ে। তার 7 বছর আগে একটি ঘটনা মনে পড়ে। তখন তার মা তাকে একটি ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছিল, কিন্তু মগজু সেই লোকটিকে হত্যা করে। জেসন নামের এক লোক দিয়েছিল রাজকুমার ও লিহানের শত্রু। তাকে জেল থেকে বের হতে সাহায্য করেছিল। বর্তমানে মগজু ভাবতে থাকে লিহানের নিখোঁজ হওয়ার পিছনে জেসনের হাত নিহিত। জেসন একটি চিঠি পেয়ে জানতে পারে যে রাজা এখনো জঙ্গলে। সে তার লোকদের সতর্ক করে দেয়। তার কথা বলার মধ্যে বোঝা যায় যে লিহানকে হিস্টোরির মধ্যে অত্যাচারী রাজা হিসেবে তুলে ধরতে চায়, আর সে ক্ষমতায় বসতে যায়। অন্যদিকে জঙ্গলের মধ্যে লিহান জিয়াং এর কাছে বলতে থাকে যে সে এই দেশের রাজা। প্রমাণ হিসেবে সে তার পিঠের ড্রাগন টিটো দেখায়, কিন্তু জিয়াং টিটো দেখে হেসে বলে, এগুলো তো বিদেশিদের কাছে বিক্রি করার জন্য বানানো হয়। লিহান রেগে গিয়ে বলে, কিভাবে আমি তোমাকে বিশ্বাস করাবো যে আমি রাজা? তারা হাঁটতে হাঁটতে একটি বাড়ি খুঁজে পায়। সেখানে কেউ না তাকায়, তারা বাইরে বসে থাকে। জিয়াং কথায় কথায় একজন অত্যাচারী রাজার কথা বলে, যে মানুষের জমি কেড়ে নিয়ে সেখানে শিকার করত, নারীদের ধরে আনার জন্য চাকু ব্যবহার করত। সে অজান্তেই লিহানের বর্ণনা দিচ্ছিল। লিহান নিজেকে বাঁচানোর চেষ্টা করে বলে, যাদের জমি নেওয়া হয়েছিল তাদের অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছিল। তার পোশাক ময়লা হয়ে যাওয়ার কারণে পোশাক পরিবর্তন করে আসে। ভিতর থেকে শব্দ শুনতে পেলে তখন সে ভিতরে গিয়ে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি তাকে চোর বলে চিৎকার করতে থাকে। জিয়াং বলে, আমি চোর নই, বাড়ির মালিক ছিল না তাই আমি পোশাক নিয়েছি। কথাবার্তায় এক পর্যায়ে জিয়াং তার নাম জিজ্ঞেস করে। তার নাম সকগিলগম। সে তাকে জিজ্ঞেস করে এটা কোন সাল চলছে। তখন সে বলে, বানরের বছর।
যা প্রাচীন কোরিয়ান ক্যালেন্ডার। সে বুঝতে পারে না, সে ভাবে হয়তো এখনো তারা কোরিয়ান আগের ক্যালেন্ডার ব্যবহার করছে। দুজনেই খুব ক্ষুধার্ত ছিল। জিয়াং বলে যে সে যদি তাদের জন্য রান্না করে তাহলে কি তার ব্যাগ খুঁজতে সাহায্য করবে। সব গিলগম রাজি হয়ে যায়। তারা ক্ষেত থেকে কিছু সবজি সংগ্রহ করে আনে, আর সে বলে সে গ্রান শুনে বলে দিতে পারে কোন পাতাটি ভালো। জিয়াং তার আধুনিক রান্নার দক্ষতায় একটি চমৎকার খাবার তৈরি করে। সে বেকে এনে একটি বিশেষ ক্রিমও ব্যবহার করে। তারা লি হানের কাছে খাবার নিয়ে গেলে সে সন্দেহ করে বলে, তোমরা আগে খাও, এতে বিষ মিশানো থাকতে পারে। জিয়াং নিজে খেয়ে দেখালে সে খেতে রাজি হয়, কিন্তু খাবারটা তার কাছে ভীষণ জাল লাগে। সব গিলগম বলে যে খাবারটা খুব জাল। জিয়াং অবাক হয়, কারণ তার কাছে কিছুই মনে হচ্ছিল না। সব গিলগম বলে জাল হলেও খাবার খুব সুস্বাদু। সে এর আগে এত স্বাদের খাবার খায়নি, তাই সে খেতে শুরু করে। রিহান ক্ষুধার্ত থাকায় শেষ পর্যন্ত জাল খাবারটাই খেয়ে নেয়। খাবার খেতে খেতে তার মায়ের কথা মনে পড়ে যায়, তাকে ছোটবেলায় কিভাবে খাইয়ে দিতেন। সে মনে মনে ভাবে, এই সাধারণ খাবারটা আমাকে আমার মায়ের কথা মনে করিয়ে দিল। রাতে লিহান ঘুমিয়ে পড়লে জিয়াং তার গায়ে একটি কম্বল জড়িয়ে দেয়। চক গিলগম এই দৃশ্য দেখে বলে, তুমি তোমার স্বামীর খুব যত্ন নাও। জিয়াং জানায় যে সে তার স্বামী নয়, আর তারা দুজন গোসল করতে যায়। হঠাৎ সেখানে সৈন্যরা এসে লিহানকে মুক্ত করে। জিয়াং এবং চক গিলগমকে বিদ্রোহী বলে তাদের বাড়িটি পুড়িয়ে ফেরার নির্দেশ দেয়। জিয়াং এর তখন মনে পড়ে লিহান চক গিলগমকে জিজ্ঞাসা করেছিল সে কেন এখানে থাকে। এবার জিয়াং চক গিলগমকে প্রশ্ন করে, তুমি এখানে কেন থাকো। চক গিলগম জানায় যে সে তাহুং থেকে বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছে। সে বলে, এই নাম তো কখনো শুনি নাই। তখন চক গিলগম বলে, তাহুং হলো সেই প্রথা যেখানে নারীদের ধরে প্রাসাদে নিয়ে যাওয়া হতো। এই কথা শুনে জিয়াং বুঝতে পারে যে সে সত্যি রসিন যুগে এসে পড়েছে। সৈন্যরা শব্দ শুনে বলে, কে ওইখানে। জিয়াং তাদের দিকে সাহায্যের জন্য চিৎকার করে। সৈন্যরা জিয়াং এর দিকে এগিয়ে আসতে থাকে, তাদের মধ্যে লিহানও ছিল। আর এভাবে এপিসোডটি শেষ হয়ে যায়। এরকম নিউ ড্রামা বা মুভি বাংলায় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।